পৃথিবীর পৃথিবীর সবকিছু পাল্টানো যায়, একমাত্র প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটি খুবই কমন একটা কথা, আসলে সত্য। প্রতিবেশী কি সত্যি পাল্টানো যায়? গতকাল মিজানুর রহমান আজহারীর একটা ওয়াজ শুনছিলাম, তার সেই ঐতিহাসিক ওয়াজ, যেখানে প্রায় 15 লক্ষর অধিক মানুষ উপস্থিত হয়েছে। তিনি সেখানে যেটি বলেছেন যে আমরা ইচ্ছে করলে ভারতকে আমাদের প্রতিবেশী থেকে বাদ দিতে পারবো না। তো 5 তারিখের পর আমরা খুব অবাক হয়েছি যে ভারতের শেখ হাসিনার প্রতি যে নোংরা ভাবে সমর্থন, আমরা খুব চিন্তিত ছিলাম যে এই সিদ্ধান্তটি কি ভারতের জনগণের, অথবা এই সিদ্ধান্তটা কি নরেন্দ্র মোদীর, নাকি এই সিদ্ধান্তটি ভারতের পররাষ্ট্র নীতির। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে এই সিদ্ধান্তটা জারি হোক, এই সিদ্ধান্তটা কখনোই ভারতের পররাষ্ট্রনীতির হতে পারে না। তো জারি পরিপ্রেক্ষিতে আমরা যেই টাইটেলটি দিয়েছি যে ভারতের শেখ হাসিনার পাশে নেই ভারত, এবং অনুশোচনার দ্বার কি খুলবে আওয়ামী লীগের, বা আওয়ামী লীগ আর কতকাল সেই তাদের যে দাম্ভিকতা, সে দাম্ভিকতা চর্চা করবে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মুস্তাকিম নিবির ভাই। একেবারে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এই যে আওয়ামী লীগের অনুশোচনা, তারা কিচ্ছু করেনি, হুট করে কি 5 আগস্ট হয়েছে? দেখুন, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। সবচেয়ে বড় বিষয় বললেন যে অনুশোচনা করবে কি আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের মহান স্বাধীনতায় নেতৃত্ব দানকারী একটি বড় দল। এখন পর্যন্ত আমরা জানতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের দল। তো আমরা মানুষকে, আওয়ামী লীগ যা দেখিয়েছে মানুষ তাই দেখেছে। আমরা টেলিভিশনে আমাদের মুভি যখন দেখায়, যা দেখায় আমরা তা কিছুটা সময় অনুভব করি যে এটা রিয়েল, জিনিসটা রিয়েল ঘটছে, তাই বলে কিন্তু আমরা মুভিটা দেখি। আর মুভিটা শেষ হয়ে গেলে তখন আমরা বলি যে মুভিটা ভালো ছিল কিংবা মুভিটা খারাপ ছিল। তো রাজনীতির দিকে আওয়ামী লীগের যদি একটা মুভির এই আপনার 71 পূর্ববর্তী থেকে নিয়ে শেখ হাসিনা পতন পর্যন্ত বলেন, যে মুভিটা দেখালো, সেই মুভিটার এন্ডটা আর একটু সুন্দর হইতে পারত যদি এখানে অনুশোচনা থাকতো। 5 আগস্ট এইভাবে হয়নি। আচ্ছা ধরেন না এইভাবে করছে। আমার কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে দেখলাম, পরম শ্রদ্ধেয় একজন বড় ভাই, তিনি বলছেন, তার প্রতি আমি অনেক শ্রদ্ধা রাখি, অনেক কিছু শিখতে পারছি তার কাছ থেকে আমি জীবনে। তো ওনারা বিভিন্নভাবে ফেসবুকে বলেন কিংবা বিভিন্ন জায়গায় বলেন, আসলে আওয়ামী লীগ কারা? আওয়ামী লীগ আমার ভাই, আপনার ভাই, কিংবা আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী। জামাত কারা? আপনার ভাই, আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী। তেমন ভারতকে, ভারত আমার ভাই, আমার প্রতিবেশী। এখানে ডিভাইড করছে কারা? এখানে ডিভাইড করছে তারা যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। ডিভাইড কিভাবে করছে? সে অনেকে বলছে এক সময় তৈল মর্দন করেছেন শেখ হাসিনার, এখন করছেন না, তৈল মর্দন করছেন না। বাবা, তৈল মর্দন না করলে সাগরনীর মতো অবস্থা হতো। আপনারা তৈল মর্দন করছেন, ভালো আছেন। আর বেশি তৈল মর্দন যারা করছে তাদের পরিণতি দেখতেই পাচ্ছেন। তৈল মর্দন কম বেশি সবাই করছে। লিখতে গেলে বলতেই হয়েছে যে হাইকোর্ট আদেশ দিচ্ছে যে জয় বাংলা হচ্ছে রাষ্ট্রীয় স্লোগান, আপনি না বলে কই যাবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধুর কথা বলতেই হবে বাধ্যতামূলক। সংবিধান আওয়ামী লীগ, বিএনপি, জামাত হলো তো বলতে হতো। হ্যাঁ, তো আপনি যাবেন কই? তখন বাংলাদেশের 90% মানুষ বাঁচার জন্য আওয়ামী লীগ হয়ে গেছে। এখন যেমন এই 80-90% মানুষ, 90% মানুষ যেমন ধরেন বিএনপি, জামাত কিংবা অ্যান্টি আওয়ামী লীগ আছে। তখন বাঁচার জন্য মানুষ 90% মানুষ। এখন তারা বলতেছে আমাদের বাড়ি ঘর লুটপাট হয়ে গেছে, হামলা হয়েছে, সেটা হয়েছে। তাহলে বিএনপি সময় কি আপনারা কি করেছেন? বিএনপিকে আপনারা কি করেছেন? জামাতকে আপনারা কি করেছেন? এখন আপনাদের সাথে যে যা হচ্ছে, বিএনপি জামাতের লোক তো ওইভাবে করছে না, মানে এত ম্যাসিভলি করছে না। হচ্ছে না কোথাও এটা বলবো না,
এটা যে হচ্ছে না কোথাও সেটা বলবো না, প্রতিহিংসা থাকবেই। তুমি আমার ভাইকে মেরেছো, আমার বাবাকে মেরেছো, আর আমি তোমাকে চুমু দিব, আলিঙ্গন করবো, তা তো হবে না। কিন্তু তারেক রহমানের মেসেজ ইস যে প্রতিহিংসা পরিহার করো। কিন্তু আপনাদের নেত্রীর মেসেজ হচ্ছে যে 128 জনকে খুন করো, 200 জন খুন করো, হত্যা মামলা খেয়েছি আরো খাবো। তারপর আপনাদের মেসেজ কি হচ্ছে, আপনারা বলছেন এটা যদি হুমকি ভাবো তাহলে হুমকি এক্সপোজ করে দেব, ফাটিয়ে দেব, ছিটিয়ে দেব। এগুলো হচ্ছে এমন একটা জিনিস যা ব্যক্তিগত আক্রমণ করা, কুৎসা রটনা করা, কিংবা মানুষের কল্লা কেটে ছবি লাগিয়ে গলা কাটা পাসপোর্ট বানানো, তারপর মানুষকে চরিত্র হনন করা। যেমন আওয়ামী লীগ নেত্রী কি বলতেন যে বেগম জিয়া দুপুরবেলা উঠে, কি কারণে উঠে বুঝে নিত, রাতে কি খায়। এইসব অশ্রাব্য কথাবার্তা একটা মহিলাকে নিয়ে কিভাবে বলে? গেল একজন বৃদ্ধা মহিলার লিভারের সমস্যা হয়েছে, বুঝে নিত লিভারের সমস্যা কিভাবে হয়, কি খেলে হয়, উনি তো এটা খায়, জন্য ওনার লিভারের সমস্যা। একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বৃদ্ধা মহিলা, আরেকজন বৃদ্ধা মহিলার লিভারের সমস্যা, তার নাকি অ্যালকোহল দিয়ে কিংবা কোনো ড্রিঙ্কস করে তার এই অবস্থা হয়েছে, এইরকম বক্তব্য করে। তো আওয়ামী লীগ যারা করে তাদের কাছ থেকে কি আশা করবেন? এই অনুশোচনা কিভাবে আশা করবেন তাদের কাছ থেকে? তারা কি করবে? পার্সোনাল হান্ট করবে, পার্সোনাল টার্গেট করবে, আপনাকে টার্গেট কিল করবে, আদারওয়াইজ বিভিন্ন অপবাদ দিবে আপনাদের। যেমন অপবাদের মধ্যে আছে, তারা প্রায়শই বলে থাকে যে যারা এতদিন চেতনাধারী ছিল, আমাদের মাঝে ছিল, আমাদের সাথে ছিল, আমাদের ভাই বন্ধু হিসেবে ছিল, তারাই এখন চেঞ্জ হয়ে গেল, তারাই এখন চেঞ্জ হয়ে গেল। ভালো তো তারা চেঞ্জ হয়েছে, ভালো তো তারা চেঞ্জ হয়েছে, কারণ এই গণহত্যা সাপোর্ট তারা করে নাই। শেখ হাসিনা যেটা ভালো কাজ করেছে আমরা বলেছি যে এটা ভালো কাজ করেছে, এই যে উড়াল সেতু করেছে, এই করেছে, সেই মেট্রো রেল করেছে, কত সুন্দর কাজ করেছে। আমরা এখন ওইটা ফলো করতেছি, বলতেছি যে না ভালো কাজ করেছে উনি। এখন যে এটার ভিতরে দুর্নীতি আছে, কি আছে, এটা বের করা আমরা গণমাধ্যম কর্মী, এটা আমাদেরই দায়িত্ব। সেটাও আমরা বলবো যে ভালো কাজ করেছে, কিন্তু পাশাপাশি দুর্নীতি হয়েছে, তার কানাডায় অর্থ পাচার হয়েছে, তার ছেলেকে টাকা দিয়েছে, তার মেয়েকে দিয়েছে, এটাও তেমন আমরা বলবো। যেমন আমরা স্ট্রাকচারালি মেট্রো রেলও পেয়েছি এবং আমাদের টাকা যে চুরি হয়েছে সেইটাও আমরা বলবো, আমরা গণমাধ্যমের কাছে সেটাও আমরা বলবো। কিন্তু সেইটা বললে যদি আমার পরিবারের সমস্যা হয়, আমার মামলা খেতে হয়, তখন ওই লাইনটা আমরা স্কিপ করে গেছি বাবা, যে মেট্রো রেল হয়েছে, ভালো কাজ করেছে, বলতে পারি নাই। আপনারা তো বিদেশে যে বলছেন, দেশে এসে বলুন আমরা দেশে এসেছি, আমরা দেশে ছিলাম, একাধিক মামলাকে জেল খেটেছি, একাধিক মামলাকে কারাবরণ করেছি। আমরা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের পার্ট ছিলাম, গণমাধ্যম যেই ফ্লোতে চলছিল আমরা সেই ফ্লোতে চলেছি। আমাদের অতিরিক্ত তৈলমর্দনের দরকার নেই, কিন্তু প্রাণ ভয়ে আমরা অনেক সময় অনেক কিছু স্কিপ করে গিয়েছি, বেশিরভাগ মানুষই করে গিয়েছে। এখন 5 জুলাইয়ের পরে অনেক কেউ কেউ ক্লেম করার চেষ্টা করছে, মানে এই জাতিকে আবারও বিভক্ত করার জন্য যারা আওয়ামী দোসর আছে, যারা বিকৃত মস্তিষ্কের যারা আছে, তারা একটা কার্ড খেলছে। সেটা কি কার্ডটা কি জানেন আপনি? যে ডিভাইড অ্যান্ড রুলস, ওই ব্রিটিশ ওদের বাপরা শিখায় দিয়ে গেছে, ওইটা এখন ওরা চেষ্টা করবে। এবং ডিভাইড করার জন্য কি করতে হবে? বিএনপির মাঝখানে ভাঙন লাগাও, জামাতের মাঝখানে ভাঙন লাগাও, সমন্বয়কদের মাঝখানে ভাঙন লাগাও, ভাঙন সৃষ্টি করে তারপর আমরা ঢুকবো এবং তারপর আবার আমরা খেলবো, আবারও লুটপাট করবো আমরা। মামা বাড়ির আবদার, মামা বাড়ির আবদার পেয়ে গেছে। তো বিএনপি কিভাবে ভাঙাইতে হবে? বলবে সে তো আওয়ামী লীগের দোষর ছিল, সে তো ওই ভারতের দোষর ছিল, সে তো পাকিস্তানের দোষর ছিল, এখন আপনাদের সাথে আছে, কিংবা এখন এগুলো করে করে। আর বিএনপিরও কিছু সুযোগ সুবিধা নিল, চিন্তা করবে যে না ঠিক আছে, ওকে দোষর বানায় আমি চাপাই দিই, কিন্তু একটা পোটেনশিয়াল লিডার হারাইলো। ঠিক জামাতের ক্ষেত্রেও বলবে যে এই ছেলে তো ছাত্রলীগ করেছে, যে আমরা জানতে পারছি বিভিন্ন হলের ছাত্রলীগের নেতা কর্মীরা কি জামাত শিবির ছিল। সিস্টেমের পার্ট না হলে সিস্টেম বদলানো যায় না। এই ক্ষেত্রে তারেক রহমান কিন্তু অতটা অ্যাগ্রেসিভ হচ্ছে না। উনি কেন হবেন? উনি কি বেকুব নাকি? উনি তো ইচ্ছা করলে, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে,
উনি বাংলাদেশের নার্ভ বুঝেন মানুষের, উনি কিভাবে করবেন? যেমন দেখেন কিছু কিছু আমার ভাই বন্ধুরা বলে, কিংবা আওয়ামী লীগের যারা আছেন সেই নেতারা দূরপ্রবাস থেকে বলে যে তাদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। প্রতিহিংসা জ্বালিয়ে দিয়েছেন আপনাদের নেত্রী, আপনারা জ্বলছেন। আপনারা যেমন জ্বলছেন, সেই জ্বলার কষ্ট আমাদেরও বুকে অনুভূত হচ্ছে। আপনাদের নেত্রী আপনাদের রেখে পালিয়ে গিয়েছে, পলায়ন করেছে, এক কাপড়ে পালিয়ে গিয়েছে। আপনারা এখন বেকায়দায় আছেন। আপনাদের উপর আপনাদের নেত্রীর অপকর্মের দায় এসে পড়ছে, আপনাদের উপর কিছুটা নির্যাতন। তৃণমূল কিন্তু নিচ্ছে না। পলকও বললো যে আমরা শেখ হাসিনার বিচার চাই। দেখেন, পলক সাহেব যদি বলে শেখ হাসিনার বিচার চাই, তাহলে হয়তো উনি দেশে থেকে উপলব্ধি করতে পেরেছে। কারণ সবাইকে নিয়ে গেলাম, আমাকে নিয়ে গেলাম না, সবাইকে বাঁচালাম, আমাকে বাঁচালাম, অথচ আমাকে দিয়ে ইন্টারনেট বন্ধ করেছো, এটা করেছো, সেটা করেছো। তো আওয়ামী লীগ নেতাদের বাধ্য করেছে। আরে ভাই, আপনারা যদি বলেন গণমাধ্যমের অনেকেই এখন 5 জুলাইয়ের পরে কথা বলছে আপনাদের বিরুদ্ধে, আপনারা যদি এইটা বলেন, তাহলে পুলিশ বাহিনীদের আপনারা কি করেছেন? মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এত পুলিশ ভাইদের। আমার একটা বার কোন গণমাধ্যম কিংবা একটা কোন মানুষ, সচেতন মানুষ ছাত্র হত্যা নিয়ে বলছেন, পুলিশ হত্যা নিয়ে কেউ বলছেন না কেন? এই পুলিশ ছাড়া কি আরামে ঘুমাতে পারছেন? এই পুলিশ ছাড়া কি আইন শৃঙ্খলা ঠিক আছে? আমার পুলিশ ভাইরা রাতের পর রাত জেগে তারা আমাদের নিরাপত্তার জন্য যতটুকু কাজ করে, ততটুকু সময় তাদের জীবনে সদগায় জারিয়া। আর আপনারা সেই পুলিশ ভাইদের দিয়ে আমাদের মামলা দেওয়াইছেন, রিমাইন্ড দেওয়াইছেন, আমাদের বিভিন্ন লোকজনদের হেনস্থা করাইছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদের তো মামলা হামলা দিয়ে শেষ করে ফেলছেন। আর যারা রাজনীতি করছে, এদের তো অবস্থা বলার মতো না। এদের অবস্থা তো বলার মতো না, যারা বিরোধী দলে ছিল। তো এগুলা করার পরে মানুষের একটা মিসপারসেপশন, রং পারসেপশন পুলিশের প্রতি আস্তে 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 পুলিশ, ছাত্র জনতা, সাধারণ মানুষ, সাংবাদিক, সব ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই এক সাইডে, আর পুলিশ হয়ে গেল এক সাইডে। পুলিশের সাথে একটা কি মুখোমুখি সংঘর্ষ হলো, কতগুলো পুলিশ ভাইরা আমাদের আত্মহতি দিল, তাদের সন্তানদের দায়িত্বে নিবে। এখন পুলিশ বাহিনীও বুঝে গেছে আপনাদের করছে। আপনারা অনুশোচনা করেন, আপনারা ফিরে আসুন, আপনারা অনুশোচনা করেন, আবার বলবেন যে আপনারা তো তোষামত করেছেন, আপনারা তৈল মর্দন করেছেন। তাহলে আপনি কি করছেন এখন? আপনি একদম খাঁটি ঘি মর্দন করছেন। আর পুলিশ ভাইরা তখন কি করেছিল? পুলিশ ভাইরা কি আপনাদের কথায় ছাত্র জনতার বুকে গুলি করে নাই? আওয়ামী লীগের কথায় একটা ছাত্র জনতার বুকে কি গুলি করে নাই? এই গোলাগুলির আগ পর্যন্ত ভালো ছিলেন, ঠিক আছেন, ঠিক ছিলেন আপনারা। আমরাও বলেছি যে ভালোকে ভালো বলেছি, খারাপকে হয়তো খারাপ বলতে পারিনি, কিন্তু ভালোকে ভালো বলে গেছি। কিন্তু এই ঘটনাটা, বিশেষ করে আমি ছোট্ট একটা কথা বলি, আমি আমার বাসায় হঠাৎ করে আবার সবকিছু লকডাউনের মধ্যে হয়ে আছে, কারফিউ চলছে, কারফিউ পাস নিয়ে বের হতে হয়। তো তখন বাংলা মোটরে আমার অফিস থেকে আমি কারফিউ পাস নিয়ে আসলাম। আমার শ্রদ্ধা বড় ভাই উনি কারফিউ পাসের ব্যবস্থা করে দিল, বললো যে নিবি কারফিউ পাস রাখ, তোদের লাগে নাকি সাংবাদিক, আবার তোদের লাগে কারফিউ পাস? আচ্ছা, ভালো কথা। তো তারপর কারফিউ পাস দিয়ে আসলাম, নিয়ে এসে তারপর দেখি যে আর বের হওয়া যাচ্ছে না, বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। তো এরপরে ঘরের মধ্যে কম্পিউটারে আপনার আমার ছোট বাচ্চা নিয়ে আমরা জাস্ট গেম খেলছিলাম। পাশের বাড়ির একটা বাচ্চা ছিল, বন্ধ, স্কুল কলেজ সবকিছু বন্ধ, বাড়ি ঘর বন্ধ। তারপর আমার ছোট মেয়েটাও বলেছিল, হঠাৎ করে টিয়ার সেল এসে ঢুকে আমার বারান্দায়। আমরা মানে জবুথবু হয়ে গেছি যে উপর থেকে তো গুলি চলছে, প্লেন থেকে গুলি চলছে, সবকিছু চলছে, চারিদিকে সাউন্ড আর সাউন্ড, হেভি সাউন্ড চলছে। তো আমরা কি মারা গেছি? বাড়িতে কি আগুন লাগলো? বাড়িতে কি অগ্নিকাণ্ড ঘটলো? নাকি আমরা কেউ গুলি করলো, না বোমা মারলো, কি হলো আমরা তো বুঝতে পারতেছি না। ইন্টারকমে ফোন দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করতেছি যে ভাই কি হয়েছে, বাসায় কি আগুন লাগছে? বলেন না, টিয়ার গ্যাস আসছে মনে হয় স্যার, এখানে টিয়ার গ্যাস মারা হচ্ছে আমাদের। তখন বলতেছি না, তাহলে বাচ্চার একটা সুযোগ আছে।
পুরো বিল্ডিং এ যদি আগুন লেগে যেত। তো এইরকম বিভীষিকাময় অবস্থায় আমি আমার সন্তানদের ফিরে পেয়েছি। তাদের চোখে অনেক সমস্যা হয়েছে, আমারও অনেক সমস্যা হয়েছে, ফিরে পেয়েছি। কিন্তু ওই যে ওই সন্তানটাকে কিন্তু স্বামীরকে কিন্তু স্বামীর বাবা খুঁজে পায় নাই। যার চাচার কোলে বাচ্চাটা ছিল, যেখান থেকে বাইরের থেকে বুলেট এসে চোখ দিয়ে বুলেট ঢুকে মগজ ভেদ করে দেয়াল ভেদ করেছে, আর চাচার কাঁধও ভেদ করেছে। ওই স্বামীকে তো ফিরে পাইনি, আমি তো আমার সন্তানকে ফিরে পেয়েছি। তখন যখন দেখলাম যে এই অবস্থা, যখন দেখলাম যে ছোট ছোট বাচ্চা নিয়ে ছোট ছোট সন্তানরা শহীদ মিনারে যেয়ে কান্না করতে করতে তাদের ইমোশন আবেগকে না ধরে রাখতে পেরে সবাই একই কণ্ঠে বলছে, ধন ধন পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। আর পাশাপাশি বলছে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। যখন তারা কান্না করে ছোট ছোট বাচ্চাগুলো এসব গানের সাথে সুর মেলাচ্ছে এবং বলছে, আমার ভাইদের ফিরিয়ে দাও তোমরা, আপনারা কি বাচ্চাদের রাজাকার বলবেন? আপনারা কি বাচ্চাদের বলবেন জামাত শিবির? আপনারা কি বাচ্চাদের বলবেন বিএনপি জামাত? তারা বিগত সময়ে দেখেছে যে আরো ছোট বাচ্চা যেগুলো আছে তাদের সমবয়সী হেলিকপ্টার থেকে গুলি করা হয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়। তো হেলিকপ্টার থেকে গুলি করা হয়, বাচ্চারা নিরাপদ না, বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেছে রাস্তায়। মায়েরা ভয় পায় নাই, বাবারা ভয় পায় নাই, ছোট ছোট বাচ্চারা বের হয়ে গেছে। আর আপনারা কিভাবে বলেন, একটুবার অনুশোচনা করেন, তারপর রাজনীতিতে ফিরে আসেন, তারপর বাঙালি মানুষদের ইউনূস সাহেবকে দোসর বলেন, ইউনূস সাহেবকে আরো গালাগালি করেন, আমাদের আরো গালাগালি করেন। আমাদের যদি কোনো কিছু থাকে আপনারা তো এআই আজকাল ভালো ব্যবহার করেন, ওগুলা বাইর করে দেখান মানুষকে, এগুলো করেন আপনারা। কিন্তু কথাটা হচ্ছে আপনারা আগে অনুশোচনা করেন, এক। আর দ্বিতীয় বিষয় যেটা বলতে যাচ্ছি যে আমরা একটা হাদিস দিয়ে আমি এখনকার মতো একটুখানি বলছি, তারপর আপনার কথায় আমি যাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলাম গ্রহণ করার ইতিহাস কি আপনি জানেন কিনা একটু বলেন যদি আমাকে। উনি ইসলাম গ্রহণ করছে আমরা যতটুকু কোরআন হাদিস বা দেখে বা বুঝতে পারছি, সেখান থেকে প্রথমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার অ্যাটাকের জন্য গিয়েছেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহানুভবত্ব সেগুলো দেখে তিনি বিস্মিত হয়ে গেছেন যে এরকম একজন মানুষ যাকে আমি খোলা তরবারি নিয়ে হত্যা করতে আসছি। এটা মানে বিষয়টা হচ্ছে কি, একজনের মহানুভবত্ব দেখেই তিনি বুঝতে পারলেন যে এটাই আসল ধর্ম। তারপর কি উনি ইসলাম ধর্ম নিলেন হযরত উমর? নিয়েছেন। তাহলে কি হযরত উমর কি ভুল পাল্টাইলেন? না, ভুল পাল্টান। তাহলে দর্শক, হযরত উমর কি ভুল পাল্টাইলেন? আপনারা কি ভাবেন? যারা বলে যে যারা এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারেনি, 5ই আগস্টের পরে বলছে কিংবা 5ই আগস্টের আগে বলছে, তারা যদি ভুল পাল্টিয়ে থাকে, তাহলে হযরত উমর যদি খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কাতিল করার জন্য আসে, তাকে হত্যা করার জন্য আসে, এবং তার চারিত্রিক মাধুর্যে এবং তার গুণাবলীতে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তাহলে তো তিনিও ভুল পাল্টাননি। মানুষ পরিবর্তনশীল, মানুষ ভালোকে ভালো বলবে, খারাপকে প্রত্যাখ্যান করবে। হযরত উমর ভুল পাল্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছে, তার ভালো চরিত্রের কারণে, ভালো কর্মকাণ্ডের কারণে। আর বাংলাদেশের মানুষ 5ই আগস্টের কিছু আগে এবং 5ই আগস্টের পরে ভুল পাল্টেছে এই হত্যাযজ্ঞ দেখে আওয়ামী লীগের, এবং এই রকম পৈশাচিক হত্যাযজ্ঞ এবং দমনপীড়ন দেখে ভুল পাল্টেছে। তাহলে মানুষ ভুল পাল্টাতেই পারে, মানুষ সত্যের সাথে থাকবে, ভালোর সাথে থাকবে, পরিবর্তনের সাথে থাকবে। এক সময় কুপি ব্যবহার করতেন, এক সময় এখন লাইট ব্যবহার করে। যদিও আমাদের ভারতের প্রতি কোনো বিদ্বেষ নেই, আজকে প্রোগ্রামটা ছিল ভারত সরে যাচ্ছে হাসিনা থেকে। তো ভারতেই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, ভারতের যারা আছে আমাদের অনেক ভাই বন্ধুরা আছে, ওনারা এটা উপলব্ধি করতে পেরেছে যে আসলে
5ই অগস্ট যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে বাংলাদেশের মানুষ চায়নি বলে হাসিনার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে মানুষের স্বতঃস্ফূর্ত একটা অভিব্যক্তি, এবং এই ঘটনাটি ভারত কোনোভাবেই হয়তো তখন নিতে পারেনি ইনস্ট্যান্ট, কিন্তু পরবর্তীতে ভারত এটি আস্তে আস্তে রিয়েলাইজ করছে। এবং আজকে আমরা যে বিষয়টি হেডলাইন করেছি যে ভারত কিন্তু হাসিনার পাশে নেই, আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং কি সরে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আমি একবারে শেষ পর্যায়ে আপনি যদি আপনার মতামত দিতে। ভারত সরে যাচ্ছে আসলে শেখ হাসিনা থেকে সরে যাচ্ছে কিংবা সরে যাবে বলে আমার মনে হয় না। তারপরেও বিষয়টা হচ্ছে যে ভারত একটা উদার রাষ্ট্র বলে আমার ধারণা, আমি এখন পর্যন্ত মনে করি। আর আমার ছোটবেলা থেকেই আমরা কিন্তু ভারতের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, ভারতের খেলাধুলা এবং মহান মুক্তিযুদ্ধে যে ভারতের অসামান্য অংশগ্রহণ আছে তার প্রতি শ্রদ্ধাশীল রেখেই বড় হয়েছি। বিশেষ করে আমার ভারতের মহান মুক্তিযুদ্ধে তাদের যে অবদান রয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জ্ঞান ক্ষমতা আমার নেই, এবং আমি করতে চাইও না সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বিজেপি মানে যদি ভারত মনে করেন তাহলে হবে না। আপনি দেখেন বিজেপি কতটা মিথ্যুকের দল। মিস্টার রাহুল গান্ধীর নামে কি করে দিল, মোদী সাহেব বলে দিল যে রাহুল গান্ধী নাকি ফিজিক্যালি অ্যাসল্ট করেছে টু দা এমপিস, কিংবা এমপি মন্ত্রীদের ফিজিক্যালি অ্যাসল্ট করেছে মিস্টার রাহুল গান্ধী। তো দেখেন যে লোকটা দল এত বড় মিথ্যু, ওই দলের লোক যদি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তাহলে ভারতবাসী তাকে আস্থা করে ফেলে দেবে, এবং ভারতবাসীর চাপেই কিন্তু এখন সে নমনীয় হওয়া শুরু করেছে। সে রাহুল গান্ধীকে নিয়ে বাজে কথা বলে, আবার অনেকেই বলেন, আবার অনেকেই বিএনপিরও অনেকে বলে যে যাই হোক ভারত কিন্তু আওয়ামী লীগেরই পক্ষ টানবে। কেন বাবা? আওয়ামী লীগ কি ভারতের সম্পত্তি নাকি ভারত আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি? ভারত হচ্ছে আমাদের 16 কোটি জনগণের বন্ধু। আর বন্ধুত্ব যদি সম্পত্তি হয় তাহলে ভারত হচ্ছে আমাদের সম্পত্তি, কোন আওয়ামী লীগের না, কোন বিএনপিরও না। আপনারা বিএনপি যখন ক্ষমতা ছিল ভারতের সাথে কি সম্পর্ক ছিন্ন হয়েছিল? কখনোই হয়নি। তো বিএনপি আসুক, জামায়াত আসুক, আওয়ামী লীগ থাকুক চাই না থাকুক, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। ভারতের প্রতি আহ্বান, মোদির চোখ দিয়ে আমাদের দেখবেন না। মোদির চোখ দিয়ে আমাদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা অলরেডি কিন্তু মোদির চোখ দিয়ে আপনাদের ভারতকে দেখছেন, যে কি অবস্থা, মণিপুরে কি হচ্ছে, গুজরাটে কি হয়েছিল, কলকাতায় কি হচ্ছে, পশ্চিমবঙ্গে কি হচ্ছে, উড়িষ্যায় কি হচ্ছে, পাঞ্জাবের তো অবস্থা জানেনি কি হচ্ছে। তো মোদি সাহেবের চোখে আমাদের দেখবেন না, আমরাও শেখ হাসিনার চোখে আপনাদের দেখব না। আমরা আপনাদের ভ্রাতৃত্বের চোখে দেখি, আমরা আপনাদের বন্ধুত্বের চোখে দেখি, এবং আপনারাও আমাদের সম্পর্ক হোক, দুদেশের সম্পর্ক হোক, ম্যান টু ম্যান, 16 কোটি মানুষের সম্পর্ক হোক 140 কোটি মানুষের সাথে, নট কোনো পলিটিক্যাল দলের সাথে। ধন্যবাদ। যাই হোক, আমরা নিজেরাও চাই যে 16 কোটি মানুষের সম্পর্ক 140 কোটি মানুষের সাথেই হবে, আর কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষের জন্য এই সম্পর্ক নষ্ট হবে না। আমরা সেটা বিশ্বাস করে, এবং কি বিশ্বাস করে আমরা আগামী পথ চলতে চাই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।